প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আজ পরমাণুর দ্বিতীয় ভিডিওটা করতে যাচ্ছি। এই ভিডিওতে তোমাদের জন্য ধনাত্মক এবং ঋণাত্মক আধান কীভাবে তৈরি হয় সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো মূল টপিকে যাওয়ার আগে আমাদের জানতে হবে আধান নিরপেক্ষ পরমাণুটা আসলে কী। আধান নিরপেক্ষ পরমাণু হলো সেই পরমাণু যে পরমাণুতে ধনাত্মক আধান অর্থাৎ প্রোটন এবং ঋণাত্মক আধান অর্থাৎ ইলেকট্রন সমান পরিমাণে থাকবে, সেই পরমাণুকে বলা হচ্ছে কি আধান নিরপেক্ষ পরমাণু। ধরা যাক সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হলো 11, অর্থাৎ সোডিয়ামে 11টি প্রোটন রয়েছে। এখন সোডিয়ামে যদি 11টি ইলেকট্রন থাকে তাহলে সোডিয়ামকে তুমি বলতে পারো আধান নিরপেক্ষ পরমাণু। আমরা জানি পরমাণু 3টি স্থায়ী মৌলিক কণিকা নিয়ে গঠিত। এই 3টি স্থায়ী মৌলিক কণিকা কী কী? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই 3টি স্থায়ী মৌলিক কণিকা অবস্থান আমরা গত ভিডিওতে বর্ণনা করেছি। তো আমি আবার বলি, এই 3টি স্থায়ী মৌলিক কণিকার মধ্যে প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থান করছে এবং ইলেকট্রন অবস্থান করছে কক্ষপথ বরাবর। এই যে কেন্দ্রে অবস্থান করছে প্রোটন এবং নিউট্রন, এদের যে বাসস্থানটা আছে, বাসস্থানকে আমরা কী বলেছিলাম? নিউক্লিয়াস। এই কেন্দ্রটাকে কী বলেছিলাম? নিউক্লিয়াস। এখান থেকে এরা কখনোই বের হতে পারবে না, তার মানে তারা ওই জায়গার স্থায়ী বাসিন্দা। এবার আসা যাক ইলেকট্রন যেখানে অবস্থান করে সেই বিষয়ে আসি আমরা। ইলেকট্রন যেখানে অবস্থান করছে সেখান থেকে ইলেকট্রন কী করতে পারে? তার জায়গা বদল করতে পারে। তার মানে ইলেকট্রনই এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত কিন্তু করতে পারে, কিন্তু প্রোটন অর্থাৎ ধনাত্মক আয়ন কখনোই করতে পারে না। এবার একটা উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। উদাহরণটি হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হলো আমরা যে লবণ খাই, খাদ্য লবণ, সেই লবণের বৈজ্ঞানিক নাম। এখন এই যে যৌগটা গঠিত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে সোডিয়াম যৌগের মধ্যে 2টা মৌল রয়েছে। একটি মৌল হলো সোডিয়াম আর একটি মৌল হলো ক্লোরিন। এরা যখন একত্রিত হয় এই দুই পরমাণুর থেকে একজন ইলেকট্রন গ্রহণ করে আর একজন ইলেকট্রন ত্যাগ করে। এখন কে ত্যাগ করে ইলেকট্রন আর কে গ্রহণ করে, এটা আসো আমরা বিষয়টা জানার চেষ্টা করি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, তার মানে সোডিয়ামে 11টি প্রোটন রয়েছে। তো সোডিয়ামে আবার 11টি কী ছিল? ইলেকট্রনও ছিল, যখন সে আধান নিরপেক্ষ ছিল। যখনই সে ক্লোরিনের সাথে যুক্ত হতে আসলো তখন সে একটা ইলেকট্রন কী করলো? ছেড়ে দিল, অর্থাৎ তার কক্ষপথ থেকে ছেড়ে দিল। এখন তার ইলেকট্রন হলো কয়টা? তাহলে 10টা। আর প্রোটন ছিল কয়টা? 11টা। তাহলে পারতপক্ষে দেখা যাচ্ছে একটি প্রোটন কী হলো? বেড়ে গেল। তার মানে এই যে একটি প্রোটন বেড়ে গেল, প্রোটন যেহেতু ধনাত্মক চার্জ, এটাকে আমরা লিখি কি? Na+। এবার আসা যাক ক্লোরিনের ক্ষেত্রে। আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17, তার মানে ক্লোরিনে রয়েছে 17টি প্রোটন, 17টি ইলেকট্রন। এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিল, সেই ইলেকট্রনটা গ্রহণ করলো কে? ক্লোরিন। ক্লোরিন যখন ইলেকট্রনটি গ্রহণ করলো তখন ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হলো 18টি আর প্রোটন সংখ্যা ক্লোরিনের ছিল কয়টি? 17টি। তার মানে ক্লোরিনে ইলেকট্রন বাড়লো কয়টি? একটি। এই যে একটি ইলেকট্রন বাড়লো, এটাকে আমরা লিখি Cl-, এভাবে লিখে থাকি। এখন তোমরা দেখতে পাচ্ছ যে ইলেকট্রন কে ত্যাগ করলো এবং কে গ্রহণ করলো, এবং কেন আমরা Na+ লিখছি, কেন আমরা Cl- লিখছি। এইভাবেই পৃথিবীতে যত যৌগ গঠন হচ্ছে সেই যৌগগুলো এভাবে গঠিত হচ্ছে, কেউ ইলেকট্রন ত্যাগ করছে, কেউ ইলেকট্রন গ্রহণ করছে। এটা বলে রাখা দরকার, ইলেকট্রন সাধারণত ত্যাগ করছে ধাতু এবং অধাতু ইলেকট্রন গ্রহণ করছে। তো আমরা যখন বড় ক্লাসে যাব আরও এই বিষয়গুলোর ডিটেলস জানবো। তো আশা করি তোমরা ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন কীভাবে তৈরি হয় এই বিষয়টা বুঝতে পেরেছ। তো আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।